একে পৌষের শেষ, তাই আবার প্রত্যন্ত গ্রামাঞ্চল। ফলে রাত 9টার আগেই পথঘাট একেবারে শুনশান, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো লম্ফ বা তেলের কুপিটুকুও জ্বলছে না। কেবল দুটো মুস্কো চেহারার লোক এগিয়ে চলেছে জঙ্গলের রাস্তা ধরে। বেশ কিছুটা পথ হাঁটার পর একটা পুকুর পাড়ে এসে থমকে যায় তারা। একটা বড় ঝোলা থেকে একে একে শাবল, কোদাল, খুরপি, রামদা, টর্চ লাইট, দড়ির বস্তা ইত্যাদি বের করে মাটির ওপর রেখে এদিক ওদিক কি যেন খুঁজতে থাকে। চলো ওস্তাদ, লেগে পড়ি, দেরি করে লাভ নাই। টর্চের আলো একটা নির্দিষ্ট জায়গায় পড়তেই দুজনে দুটো বড় বড় রুমাল নাকে বেঁধে নিয়ে পালা করে মাটি খুঁড়তে থাকে। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়, তবু তাদের মাটি খোঁড়া যেন শেষ হতেই চায় না। অবশেষে কোদাল ইত্যাদি মাটিতে রেখে পাশে বসে হাঁপাতে থাকে দুজন। তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। একই গো ওস্তাদ, প্রথম যখন এলুম তখন তো মাত্র কয়েক ফুট মাটি খুঁড়েই বস্তাটা চালান করেছিলাম, তখন তো এত সময় লাগেনি কো। হক কথা কয়েছিস বেশে, তখন তো শুধুমাত্র মিনিট 10 সময় লেগেছিল, আর আজ আজ আধ ঘন্টা ধরে খুঁড়েই যাচ্ছি, অথচ বস্তাটা নাগালি পাওয়া যাচ্ছে না। চলো ওস্তাদ, আবার কাজে লেগে পড়ি, সময় গড়িয়ে যাচ্ছে, কে কখন দেখে ফেলে তার ঠিক নেই কো। চলো চলো। হ্যাঁ বেশে, তুই বরং এখানে বসে চারপাশে নজর রাখ, আমি বরং দেখছি। ঠিক আছে ওস্তাদ, তবে কোনো বিপদ বুঝলে আওয়াজ দিও। আমি এখানে পাড়ায় বসলুম। বিষের কথায় সায় দিয়ে কালু উঠে পড়ে। এদিকে কালু কোদাল হাতে প্রস্তুত হতেই তার পায়ের তলার মাটিটা হঠাৎ ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। কালু একটু হকচকিয়ে যায়, তবে আমল না দিয়ে কোদাল হাতে কাজে লেগে পড়ে সে। ইতিপূর্বে মাটি খোঁড়ার ফলে গহরের সৃষ্টি হয়েছিল। নিচু হয়ে সেদিকে তাকাতেই কি যেন দেখে কালু সভয়ে চেঁচিয়ে ওঠে এবং কোদাল ফেলে সে পালাতে যায়। কিন্তু তার আগেই কে যেন তার পা ধরে নিচের দিকে হিড় হিড় করে টানতে থাকে, সাথে কান ফাটা একটা বিকট হাসি। আচমকা টাটকা রক্ত ছিটকে আসে চারিদিকে। কোনো এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি কালুর হাত পায়ের আঙুল কেটে ছুঁড়ে দিয়েছে মাথার উপরে ঘুরপাক খেতে থাকা রাতচরা পাখিদের দিকে। তাদের মিলিত কর্কশ চিৎকারের আড়ালে কালুর বুক ফাটা আর্তনাদ মিলিয়ে যায় সেই গহরের ভেতরেই। পাখিগুলো ডানা ঝাপটায় আর উল্লাসে মেতে ওঠে। আগুনের পটপট শব্দের সাথে পুঁতি গন্ধ ভেসে আসছে বাতাসে। বিষের একটু ঘোর লেগে গিয়েছিল। কালুর আর্তনাদ তার কানে পৌঁছবার আগেই থেমে গেছে চিরতরে। হঠাৎ সেই বিচিত্র শব্দে সম্বিত ফিরে পেল সে। কালুকে আশেপাশে কোথাও না দেখতে পেয়ে বুকটা ছ্যাঁত করে ওঠে তার। মনটাও কেমন যেন কু গাইছে। এক লাফে উঠে ছুটে যায় সেই গহরের দিকে। ঝুঁকে দেখতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। আর একটু এদিক ওদিক হলেই ও পড়ে যেত। এই কথা ভাবতেই তার গায়ে কাঁটা দেয়। তারপরেই একটা হাড় হিম করা দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় সে। মাটির অনেক নিচে দাউ দাউ করে একটা মৃতদেহ জ্বলছে। গল গল করে ধোঁয়া উঠছে সেখান থেকে। কিছুক্ষণের মধ্যেই সব জ্বলে পুড়ে খাক হয়ে যায়। ছাই হয়ে যাওয়া দেহটা যে ওস্তাদ কালুর তা বুঝতে আর বাকি ছিল না বিষের। বিষের হাত পা কাঁপতে থাকে। মাটির নিচে আগুন এলো কোত্থেকে?
আর কালুই বা অত নিচে নেমেছে কোন আক্কেলে? কালু কি আদৌ নিচে নেমেছে, নাকি পা হড়কে পড়ে গেছে? কিন্তু তার ধারণা যে কত বড় ভুল তা প্রমাণিত হতে বেশিক্ষণ লাগলো না। একটা বিজাতীয় হুঙ্কারে কানে তালা ধরে যায় তার। গহরের ভেতর থেকে আসছে শব্দটা। সেই দিকে তাকিয়ে পড়িমড়ি করে ছুটে পালাবার চেষ্টা করে সে, কিন্তু ব্যর্থ হয়। মাটির তলা থেকে দুটো জ্বলন্ত চোখ ধেয়ে আসে তার দিকে। আঁতকে চেঁচিয়ে উঠতে গিয়েও ভাষা হারিয়ে ফেলে সে। শূন্য থেকে একটা অদৃশ্য হাত এসে তার টুটিটা টিপে ধরেছে। মৃত্যুর আগের মুহূর্তে বিষে দেখতে পায় বাতাসে ভাসমান একটা ঝকঝকে ইস্পাতের ছোরা এসে তার হাত পায়ের আঙুলগুলো কেটে দিচ্ছে একটা একটা করে। গলা দিয়ে তার আর কোনো শব্দ বের হচ্ছে না। খুব সামনে থেকে আবার সেই জ্বলন্ত চোখ দুটো দেখতে পায় সে। সেই দুটোকে ঠিক চোখ বলাও যায় না, শুধু দুটো মণিহীন অন্ধকার কোটর, যেন এক একটা অগ্নিকুণ্ডের মতন জ্বলজ্বল করছে। তার লেলিহান শিখার আঁচে বিষের সর্বাঙ্গ পুড়ে যায়। শেষে এক মুঠো ছাই হয়ে পড়ে থাকে। একটা ধোঁয়াটে পুরুষের অবয়ব সেদিকে তাকিয়ে হঠাৎ গর্জে ওঠে, নরকের দরজা খুলে গেছে, এবার এবার তোরা চলে যা, চলে যা। তারপর অট্টহাস্যে ফেটে পড়ে অদৃশ্য হয়ে যায় সেই গহরের অতলে। একটা দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুমটা ভেঙে গেল নিশা দেবীর। স্নায়ুগুলো উত্তেজিত হয়ে উঠেছে। চোখের জল বাঁধ মানে না, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। নিজেই নিজেকে প্রশ্ন করে বসেন, স্বপ্নে আমি কাকে দেখলাম? সে তো কবেই চলে গেছে সব মায়া কাটিয়ে, তখন কিছু দেখিনি। অথচ আজ এতগুলো বছর পর সে আমার স্বপ্নে এসেছে। এও কি সম্ভব? নাইট বাল্বের নীলচে আলোয় একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে ঘরের ভেতর। নিশার আবার মনে হয়, স্বপ্নটা যদি সত্যি হতো, যদি সে আবার সামনে এসে দাঁড়াতো। অতীতের স্মৃতি রোমন্থন করে নিশার মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। ফলে কেউ যে ছোড়া হাতে পেছনে এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। নিশার চুল মাথার ওপর চূড়ো করে বাঁধা, একটা লো নেক হাই ড্রেস পরে আছে সে। আগন্তুক ছোড়াটা তার খোলা পিঠে আমূল বিধিয়ে দিতে উদ্যত হয়। গত দুদিন ধরে হোস্টেলে নিশা আর ওয়ার্ডেন মালতী ছাড়া আর কেউ নেই বলে ঘরের দরজাটা খোলাই পড়ে আছে দুপুর থেকে। নিশা এখনো তার উপস্থিতি টের পায়নি। চোখ বুজে এক মনে কি যেন ভেবে চলেছে। এখনই যবনিকা পতন হলো বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এখনই তোর পাখনা কেটে যাবে। হাসির শব্দে চমকে যায় নিশা। ঘরের ভিতর একটানা বিচিত্র ধপ ধপ আওয়াজ হয়ে চলেছে। একসাথে এক ঝলকা অপার্থিব ঠান্ডা বাতাস আর ফিস ফিস শব্দ। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আচমকা দুটো অদৃশ্য হাত এসে আগন্তুকের টুটিটা টিপে ধরে আর অন্য হাত দিয়ে তার মুখটা খামচে ধরে। সঙ্গে সঙ্গে একটা আর্তচিৎকার কানে আসে নিশার। লাইটের সুইচটা অন করবার মুহূর্তে একটা অস্বাভাবিক ঠান্ডা হাতের স্পর্শ পায় নিশা। কার হাত? কেন সে লাইটটা নিভিয়ে দিচ্ছে? হঠাৎ আবছা আলোয় আর্তনাদকারীর মুখটা চোখে পড়ে যায় নিশার। কি পিপুল, তুমি এত রাতে এখানে? কি মতলবে এসেছো? তুমি এলে কি করে? মালতী কোথায়? এই মাঝরাতে চেঁচিয়ে ভয় দেখাতে এসেছো আমায়? শোনো বিপুল, তোমাকে আগেও বহুবার বলেছি, আজও বলছি, তোমার কোনো হুমকিতে আমি ভয় পাই না। মালতী, এই মালতী, মালতী। কিন্তু বেশ কয়েকবার মালতীকে ডাকার পরেও কোনো সাড়া পাওয়া গেল না।
নিশা রাগে ফেটে পড়ে। আর কোনো দিন যেন তোমাকে না দেখি এখানে। গেট আউট অফ মাই আইসাইট, গেট আউট ফ্রম হিয়ার। এক রাশ বিরক্তি নিয়ে বিপুলের দিকে তাকাতে গিয়েও থমকে যায় নিশা। কিটির কিটির করে একটা অদ্ভুতুড়ে শব্দ হয়ে চলেছে। হঠাৎ বিপুলের গোঙানি শোনা যায়। তার মাঝেই একটা বিভৎস ছায়ামূর্তি ওর শরীরটাকে শূন্যে উঠিয়ে দিয়েছে। পুরনো আমলের হোস্টেল বাড়ি, উঁচু সিলিং। বিপুলের শরীরটা কখনো সিলিংয়ে উঠে যাচ্ছে, কখনো শূন্যে ভাসছে, কখনো মেঝেতে আছড়ে পড়ে আবার শূন্যে উঠে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর বিপুলের রক্তাক্ত অর্ধমৃত দেহটা কাঁধে তুলে নিয়ে সেই ছায়ামূর্তি নিশার দিকে এগিয়ে আসে। নিশা ভয়ে চিৎকার করে ওঠে। ছায়ামূর্তিটা কিছুক্ষণ নিশার দিকে তাকিয়ে থাকে, তারপর বিপুলকে নিয়ে অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। সেদিকে দৌড়ে যেতে গিয়ে নিশার চোখে পড়ে মালতী সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে এই এই চয়ন, আরে পরশু কলেজ ফেস্ট আর এখনো ঘাড় গুঁজে ল্যাপটপে বসে আছিস? আরে ওসব ছেড়ে ওর তো এখন আরে কিছু কেনাকাটা আছে, তাছাড়া একবার ওই লেডিজ হোস্টেলের দিকেও যাব। রিমা এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে। কেনাকাটা না ছাই, এত হাঁকডাকের আসল কারণটা তো রিমাই। হাসতে হাসতে বেরিয়ে যায় দুজন। ইঞ্জিনিয়ারিং কলেজের বাউন্ডারি ওয়াল ক্রস করে কিছুটা হাঁটলেই লেডিজ হোস্টেলের চৌহদ্দি শুরু। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালের মেয়ে ম্যাডাম নিশা এই লেডিজ হোস্টেলের সর্বময় কর্ত্রী। অফিস রুমে বসে নিশা চিন্তায় ডুবেছিলেন। চয়ন আর চন্দনকে হোস্টেলের সামনে ঘুরঘুর করতে দেখে নিশার চটকাটা ভেঙে যায়। ওরা যে রিমার খোঁজে এখানে এসেছে তা তিনি ভালোভাবেই জানেন। রিমার আজ ফেরার কথা, অথচ সে এখনো এসে পৌঁছায়নি। রিমা গ্রামের মেয়ে। ওর বাবার আড়তে টেলিফোন আছে, কিন্তু ফোনটা আউট অফ সার্ভিস বলছে। চন্দন আর চয়ন দুই মানিকজোড়, ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। নামের অদ্ভুত মিল থাকায় দুজনের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে প্রথম দিন থেকেই। হোস্টেলে তারা একই রুম শেয়ার করে থাকে। মীরা পদার্থবিদ্যার ছাত্রী, বাড়ি থেকে কলেজের দূরত্ব অনেকখানি, তাই সে লেডিজ হোস্টেলে থেকে পড়াশোনা করে। মাঝে মাঝে ছুটি ছাটা থাকলে বাড়ি চলে যায়, কয়েকদিন কাটিয়ে আবার হোস্টেলে ফিরে আসে। চন্দন ও রিমার মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। চয়ন তাদের দুজনেরই খুব ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। রিমা আসছে না দেখে বাধ্য হয়ে ওদের অফিস রুমে ডেকে পাঠালেন নিশা। তখন ঘড়ির কাঁটায় সন্ধে 7টা পেরিয়ে গেছে। চন্দনরা অফিস রুমে আসতেই নিশা চিন্তিত মনে জানালেন, রিমা প্রতিবার বিকেল 5টার মধ্যেই হস্টেলে ঢুকে পড়ে। স্টেশন থেকে মাত্র 10 মিনিট হাঁটলেই হোস্টেল। তাছাড়া ওদের বাড়ি থেকে বিকেল 5টার পর এদিকে আসার কোনো ট্রেনও থাকে না, অথচ ও এখনও এলো না। রিমা যদি আজ কোনো কারণে ফিরতে নাও পারে, তাহলে নিশ্চয়ই মিস্টার রায় সেই খবরটা কোনোভাবে আমাকে জানাতেন, অথচ তেমন কোনো খবরও আসেনি। কোনো বিপদ আপদ হলো না তো মেয়েটার? সে কি, রিমা এখনো ফেরেনি? অথচ সে বাড়ি যাওয়ার আগে কথা দিয়েছিল কলেজ ফেস্টের আগে, মানে আজই চলে আসবে। চন্দনের মন মানে না, আরও কিছুক্ষণ অপেক্ষা করে রিমার জন্য। রিমা হয়তো ট্রেন মিস করেছে, তাই হয়তো বাসে আসছে। ওদিকে চয়ন তাকে অ্যালার্ট করে, রাত 8টা বেজে গেছে, এরপর হোস্টেলে ঢোকা মুশকিল হয়ে যাবে, কাল সকালে আসবো বরং। অগত্যা ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না চন্দনের। রিমার রুমটা দোতলায়। চলে যাওয়ার সময় কি মনে হতে চন্দন একবার সেদিকে তাকায়, আর সঙ্গে সঙ্গে ভূত দেখার মতো চমকে ওঠে সে। এ কি, রিমা তো বারান্দায় দাঁড়িয়ে আছে, অথচ নিশা ম্যাম মোটেও বাজে কথা বলার মানুষ নন।
তাহলে কি তিনি জানেন না যে রিমা ফিরে এসেছে? হয়তো এমন সময় এসেছে যে ওনার সাথে দেখা হয়নি। মালতীদির কাছ থেকে চাবিটা নিয়ে শটান রুমে ঢুকে গেছে, কিন্তু গেট দিয়ে ঢুকলে তো ম্যামের চোখে পড়ার কথা। তাছাড়া মালতীদিও তো কিছুই জানায়নি। রিমার রুমের দিকে তাকিয়ে আপন মনে কথাগুলো ভাবছিল চন্দন। হঠাৎ একটানা ধপধপ শব্দে চমকে ওঠে সে। শব্দটা দোতলার বারান্দা থেকেই আসছে, কিন্তু বারান্দায় তো রিমা নেই। কোথায় গেল? অথচ ঘরে ঢুকে গেলে সে নিচ থেকেও দেখতে পেত। তার মানে রিমা ঘরে যায়নি, কিন্তু বারান্দায় লুকিয়ে থাকলেও তো দেখা যেত ওই রেলিংয়ের ফাঁক দিয়ে। তাহলে কি রিমা আসেনি? সকাল থেকে রিমার কথা ভেবে ভেবে সে কি এখন হ্যালুসিনেট করছে? অফিস রুমের খোলা জানালা দিয়ে রাতের আকাশটা মুগ্ধ হয়ে দেখছিল ম্যাডাম নিশা। শহরতলির এই প্রায় দূষণমুক্ত আকাশটা ছবির মতো সুন্দর। হঠাৎ গেটের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলেন তিনি। চন্দন এখনো দোতলার দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? চন্দনকে ওভাবে অপেক্ষা করতে দেখে অতীতের কিছু টুকরো ছবি ভেসে ওঠে ম্যাডাম নিশার চোখে। একসময় কেউ একজন হাঁ করে তার অপেক্ষায়ও ঠায় দাঁড়িয়ে থাকত তাদের বাড়ির সামনে। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা থেকে সরে এলেন তিনি। সকাল থেকে নানান কাজের চাপে নিউজ পেপারটা পড়া হয়নি, তাই পেপারটা হাতে নিয়ে খুলে বসলেন তিনি। কয়েক মিনিট পর একটা খবর দেখে যেন বজ্রপাত হলো তার মাথার ওপর। পেপারে বিপুলের ছবি বেরিয়েছে, আর খবরে লেখা, এ কি, সানিয়াল অ্যান্ড সানিয়াল কোম্পানির মালিক সুরেশ সানিয়ালের ছেলে বিপুল সানিয়ালের বিকৃত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে বডিটা হাই রোডের ধারে ফেলে রেখে গেছে। পুলিশ সূত্রের খবর, মৃতদেহের সারা গায়ে, চোখে, মুখে ছোট ছোট কাঁটা বিঁধে গভীর ক্ষতচিহ্নের সৃষ্টি করেছে। ডেড বডির পাশে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কাঁটাগুলো কিসের, কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে পুলিশ ধন্দে আছে। বডি ময়না তদন্তে পাঠানো হয়েছে। গত 1 সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন, তবে এতদিন কেন কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি খতিয়ে দেখছে পুলিশ। খবরটা আরও একবার ভালোভাবে পড়ে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন নিশা। গোটা পৃথিবীটা বনবন করে ঘুরছে চোখের সামনে। সেই দুঃস্বপ্নের রাতে একটা ছায়ামূর্তি বিপুলের অচেতন দেহটাকে নিয়ে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল। যদিও তারপর থেকে বিপুলকে আর হোস্টেলের আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়নি, তবে সেদিন রাতে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ঘটনাকে নিশা নিছক মনের ভুল আর দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিলেন। একে দীর্ঘদিন ধরে বিপুল নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে গেছে, তার উপর একা থেকে থেকে মাথাটাও মনে হয় খারাপ হয়ে গেছে। তাই ঘুমের ঘোরে যা নয় তাই দেখছে সে, এমন ধারণাই বদ্ধমূল হয়ে গিয়েছিল নিশার মনে। কিন্তু এই মুহূর্তে খবরের কাগজটা দেখে তার মনে আর কোনো সংশয় রইল না। ইনসেটে দেওয়া বিপুলের ছবিটা ভালো করে দেখে চমকে ওঠে নিশা। ওই ধোঁয়াটে ছায়ামূর্তির মুখটা ভালো করে বোঝা যায়নি অন্ধকারে, কিন্তু অদৃশ্য হওয়ার মুহূর্তে অবয়বটা যখন তার দিকে এগিয়ে এসেছিল, তখন আলো আধারিতে অজস্র কাঁটা বেঁধা দুটো হাত তার চোখে পড়েছিল। তাছাড়া বিপুল গত 7 দিন ধরে নিখোঁজ ছিল, সুতরাং সমস্ত বর্ণনাই মিলে যাচ্ছে সংবাদপত্রে দেওয়া খবরের সাথে। কিন্তু ওই ছায়ামূর্তিটাকে, সে কি শুধুই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতেই এসেছিল? তবে সে যেই হোক, তার প্রতি কৃতজ্ঞতায় চোখে জল এসে যায় নিশার।
এদিকে হ্যালুসিনেট করছে ভেবে চন্দন হতাশ হয়ে নিজের হোস্টেলের দিকে পা বাড়ায়। হঠাৎ কানের কাছে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগে। কেউ যেন তার কানের কাছে এসে ফিসফিসিয়ে কিছু বলছে। গায়ে কাঁটা দেয় চন্দনের। কে কথা বলছে? আশেপাশে তো কেউ নেই। দুরু দুরু বুক নিয়ে কোনো মতে পেছন ফিরে তাকায় চন্দন। গেটের কাছে রিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। তারপর খুশি মনে ছুটে যায় সেদিকে। কিন্তু কোথায় মীরা? গেটের কাছে তো কেউ নেই। হঠাৎ বারান্দায় চোখ পড়তেই ভয়ে গলা শুকিয়ে আসে চন্দনের। বারান্দায় দাঁড়িয়ে রিমা তাকিয়ে হাতছানি দিয়ে ডাকছে তাকে। এ কি করে সম্ভব? গেটের সামনে থেকে বিস্তীর্ণ নুড়ি ঢালা পথ আর ওই বিশাল গার্ডেন পেরিয়ে হোস্টেলের বারান্দায় পৌঁছতে সব মিলিয়ে অন্তত মিনিট 7 লাগেই। তাহলে কিভাবে এই চোখের পলকে বারান্দায় পৌঁছে যেতে পারে মীরা? এসব কি অদ্ভুতুড়ে কাণ্ড ঘটছে তার সাথে। আর কিচ্ছু ভাবতে পারছে না চন্দন। তার মাথার ভেতর তালগোল পাকিয়ে যাচ্ছে। বন বন করে মাথাটা যেন ঘুরছে চারিদিকে। হঠাৎ চন্দন গেটের সামনে অচৈতন্য হয়ে পড়ে যায়। অফিস রুমটা হোস্টেলের মূল বাড়ি থেকে বিচ্ছিন্ন, গেটের প্রায় কাছাকাছি। ধপ করে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দটা শুনে চমকে ওঠেন নিশা ম্যাডাম। জানালা দিয়ে চন্দনকে পড়ে থাকতে দেখে ছুট্টে বাইরে বেরিয়ে এলেন তিনি। মালতী দেবীও এক ঘটি জল নিয়ে হাজির হয় মুহূর্তের মধ্যে। চোখে মুখে জলের ছিটে পড়তেই চন্দন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তারপর নিশাকে ধরে ধড়ফড়িয়ে উঠে বসে। কি হয়েছে চন্দন? হঠাৎ পড়ে গেলে কিভাবে? চন্দন শুকনো মুখে মাথা নিচু করে বসে থাকে। কি উত্তর দেবে সে? সে যা দেখেছে তা কি ম্যাডামকে বলা উচিত হবে? নিশা ম্যাডাম চন্দনের মনের অবস্থা বুঝতে পারলেন। মাথায় হাত বুলিয়ে সস্নেহে বললেন, আমাকে সব খুলে বলো চন্দন, কিছু লুকিও না। নিশার নির্দেশে ওয়ার্ডেন মালতী চন্দনকে ধরে ধরে অফিস রুমে গিয়ে বসায়। ওদিকে চয়ন এটা সেটা ভাবতে ভাবতে অনেকখানি এগিয়ে গেছে। কলেজের প্রায় কাছাকাছি পৌঁছে টের পেল চন্দন সাথে নেই। খারাপ কিছু ঘটেছে নাকি? রিমার প্রসঙ্গটা মনে পড়তেই আবার লেডিজ হোস্টেলের দিকে ছুটে যায় চয়ন। হোস্টেলের গেটে এসে চয়ন অবাক হয়ে যায়। চন্দন অফিস রুমে অশ্রুসজল চোখে বসে আছে। চয়নের মনটা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর নিজেকে একটু সামলে নিয়ে চন্দন সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। সব শুনে স্তব্ধ হয়ে যায় তারা। কিন্তু নিশা কিছুতেই হিসেবটা মেলাতে পারে না। তার চোখ এড়িয়ে রিমা ঘরে ঢুকে যাবে তা কখনোই সম্ভব নয়। রিমা আজ আসেনি, অথচ চন্দন যে স্বপ্ন বা কল্পনা থেকে কথাগুলো বলেনি সেটাও তিনি বুঝেছেন। তাই আর দেরি না করে চন্দন চয়নকে নিয়ে তিনি দোতলায় উঠে গেলেন। মালতীও সঙ্গে গেল। কিন্তু রুমের দরজায় তালা ঝুলতে দেখে চন্দনের চোখে মুখে আতঙ্কটা ফুটে ওঠে। রিমার বলা সেই কথা তার কানে তখন আবার প্রতিধ্বনিত হয়। চিন্তা করিস না চন্দন, 15 দিনের জন্য বাড়ি যাচ্ছি। কলেজ ফেস্টের আগেই চলে আসবো। 20 তারিখ বিকেলে দেখা হবে, কেমন? আজই সেই 20 তারিখ, অথচ রিমা এলো না। কিন্তু বারান্দা থেকে তাহলে কে তাকে হাতছানি দিয়ে ডেকেছে? ওদিকে রুমটা বন্ধ দেখে নিশা মনে মনে চমকে উঠলেও তালা খুলে তারা ঘরে প্রবেশ করল। চন্দন চয়ন নিশা ম্যাডামকে অনুসরণ করে ভেতরে গেল। কিন্তু ঘরে ঢুকে লাইটের সুইচটা অন করতে যেতেই কেউ যেন সেটা নিভিয়ে দিল। নিশা আবার সুইচটা অন করতে গেলেন, কিন্তু একটা ঠান্ডা পিচ্ছিল হাত বাধা দিল তাকে। আটকে উঠলেন তিনি। চন্দন চয়ন এখন দরজার কাছে দাঁড়িয়ে, মালতী করিডোরে,
তাহলে কে তাকে বাধা দিচ্ছে? ঘরের তাপমাত্রাও যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। কোনো এক অতি প্রাকৃতিক শক্তির অস্তিত্ব অনুভব করলেন নিশা। সে ঘরময় ঘোরাফেরা করছে। সে নারী কি পুরুষ অন্ধকারে তা বোঝার উপায় নেই। সে কখনো মেয়েলি গলায় হাসছে, কখনো আবার পুরুষ কণ্ঠে ফিস ফিস করে কি যেন বলছে, কখনো চাপা আর্তনাদ করছে। কিন্তু কে সে? নিশাকে তা জানতেই হবে। ওদিকে ভয়ে চন্দন ও চয়নের বুকে যেন হাতুড়ির ঘা পড়ছে। তখন হঠাৎ করেই করিডোরের আলোটা নিভে গেল। মালতী অনেক চেষ্টা করেও সেটা জ্বালাতে পারেনি। এমন সময় করিডোরে কারো পায়ের শব্দে ষষ্ঠেন্দ্রিয় সজাগ হয়ে উঠল নিশার। আবার কোনো বিপদ ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। হঠাৎ কিটির কিটির করে একটা বিজাতীয় শব্দে চমকে ওঠে সবাই। সেই অতিপ্রাকৃত শক্তির হাঁ মুখ থেকে শব্দটা আসছে। তার লম্বাটে মাথা ঘরের সিলিং ছুঁয়ে ফেলেছে। হিংস্র জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। অন্ধকারে চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। আগন্তুক ইতিমধ্যে পিস্তল হাতে তুলে নিয়েছে, কিন্তু গুলি বেরোবার মুহূর্তে দুটো কাঁটায় ভরা হাত এগিয়ে আসে তার গলা লক্ষ্য করে। আগন্তুক ভয়ে চেঁচিয়ে ওঠে। পিস্তলটা মেঝেতে পড়ে একদম শূন্যে উঠে যায় সে। তারপর লোকটার মাথা সজোরে আঘাত আনে। ছায়ামূর্তিটা একসাথে নারী পুরুষ উভয়ের মিলিত স্বরে উল্লাসের হাসি হেসে ওঠে। তারপর অচৈতন্য দেহটা কাঁধে তুলে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। কিন্তু লোকটাকে কাকে কেন মারতে এসেছে তা কিছুই বোঝা গেল না। নিশা সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠে, কেন বারবার আমাদের সকলকে এভাবে রক্ষা করছেন? কে আপনি? কে? গাঁয়ের নাম ফুলতলি। মোড়ল বিষ্টু মোদকের বাড়িতে আজ গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছে। কে যেন কতগুলো পোড়া হাড়, হাত পায়ের কাটা আঙুল, চিতার ভস্য, ছেঁড়া চপ্পল, কতকগুলো রক্তমাখা পোশাক ফেলে গেছে তার বাড়ির উঠোনে। স্ত্রী বিনোদিনীর অচেতন দেহটা পড়ে আছে একপাশে। বিষ্টু মোদক থরথর করে কাঁপছে। ছোট ছেলে কেষ্টা কাঁপা কাঁপা স্বরে জানায়, প্রতিদিনের মতন আজও ভোরে মা উঠোনে নিকোতে গেছিল। হঠাৎ জোর চিৎকার আর কান্নাকাটির শব্দ শুনে উঠানে গিয়ে দেখি কে যেন উঠোনে এসব ফেলে রেখে গেছে, আর মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। প্রত্যন্ত গ্রামে প্রশাসন তেমন সক্রিয় নয়। তাছাড়া বিষ্টু মোদকের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে। অসৎ উপায়ে প্রচুর পরিমাণে জমি জমা সম্পত্তি সব কিছুর মালিক হয়েছে সে। সবাই তাকে ভয় পায়। গ্রামের মোড়ল হিসেবে মান্যগণ্যও করে। সেই জাঁদরেল মোড়লের বাড়িতে এমন ভয়ানক ঘটনা ঘটে গেছে, গ্রামবাসীদের তাই কৌতূহলের আর সীমা নেই। বিষ্টু মোদকের দুই ছেলে, কেষ্ট আর বিশ্বনাথ, উঠোনে যাদের রক্তমাখা কাপড় চোপড় চপ্পল ইত্যাদি পড়েছিল তাদের একজন বিষ্টুর জ্যৈষ্ঠ পুত্র বিশ্বনাথ ওরফে বিশে। বিষ্টুর ভাগনা কালী কিঙ্কর ওরফে কালু শৈশব থেকেই অনাথ। বিষ্টুই তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে। ফলে দুই জোয়ান ছেলের এরকম করুণ পরিণতিতে বিষ্টু একেবারে ভেঙে পড়েছে। কে এমন ক্ষতি করে দিলে? কেন এমন সর্বনাশ করলে? আমার দুইটা সমস্ত পোলারে কে খুন করলো? হায় ভগবান, কে করলে এরকম? বিলাপ করতে করতে বিষ্টু কপাল চাপড়াতে থাকে। কয়েকজনের সাহায্যে কেষ্টা তার মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এদিকে এলাকার ত্রাস কালু আর বিশুর এমন পরিণতিতে গ্রামবাসীরা মনে মনে খুশি হয়েছে, তবে মুখে তা কেউ প্রকাশ করছে না।
ইতিমধ্যে সরোজিনী দেবীর জ্ঞান ফিরেও এসেছে। তিনি জ্ঞান ফেরার পরেই আবার বুক চাপড়ে হাহুতাশ করতে থাকেন। এর মধ্যেই কেসটা যেন কোথায় উধাও হয়ে যায়। অনেকক্ষণ পর হাঁপাতে হাঁপাতে ফিরে আসে এবং বিষ্টুকে আড়ালে ডেকে ভয়ে ভয়ে বলে, বাবা, জঙ্গলে দিঘির ধারে একটা বিরাট বড় কবর খোঁড়া হয়েছে। তার ভিতরে অনেক নিচে এখনো ধিকি ধিকি আগুন জ্বলছে। মোড়া পোড়ার কটু গন্ধে সেখানে টিকে থাকা যায়। বর্দার আরেক পাটি চপ্পল, গোলার মাদুলি, কালুদার হাত ঘড়ি আর আরও অনেক কিছু পড়ে আছে সেই পুকুর পাড়ে। একটা অতিকায় জন্তুর মতন পায়ের ছাপ পড়েছে কাদার মাটিতে। এ কোনো অশরীরী বা অপদেবতার কাজ হবে বাবা। কেসটা শহরের কলেজে লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, তবে অতিপ্রাকৃত শক্তিকে অস্বীকার করে না। সে তার দুই দাদার মতো ওই গুন্ডা মস্তান নয়। সে কিন্তু তাদের মনে প্রাণে ঘৃণাই করত। সে জানে তার বাবা দাদাদের অপকীর্তির কথা। গ্রামের সাদাসিধে মানুষগুলোকে ঠকিয়ে জোর জবরদস্তি করে জমি জমা কেড়ে নিয়ে ভয় দেখিয়ে রেখে দিয়েছে তারা। অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, অনেককে মর্মান্তিকভাবে হত্যাও করা হয়েছে। নিশ্চয়ই তাদের মধ্যে কেউ মৃত্যুর পর অতৃপ্ত আত্মা হয়ে ফিরে এসেছে, তারপর প্রতিশোধ নিয়ে গেছে। কিন্তু বিষ্টু আজও গাঁয়ের মানুষ হয়েও এই ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করে না। তার ধারণা কোনো শত্রুপক্ষের কাজ এটা। নিশ্চয়ই ওই জঙ্গলে তাদের লুকোনো কোনো ডেরা রয়েছে। সেই ডেরাটাকে খুঁজে বের করতেই হবে। তার আগে ছেলে দুটোর শ্রাদ্ধ শান্তি করা দরকার। 7-5 ভেবে উঠোনে ছড়িয়ে থাকা কাটা আঙুল, হাড়গোড়, পোশাক এই সমস্ত কিছু একটা ঝোলায় ভরে রাতের আধারে শ্মশানের দিকে রওনা দেয় সে। শ্মশান থেকে জঙ্গলের দূরত্ব খুব একটা বেশি নয়। সে শটান জঙ্গলে ঢুকে যায়, কিন্তু খানিকটা দূরে ঝোপের আড়াল থেকে যে দুটো ক্রুদ্ধ হিংস্র চোখ তার দিকে তাকিয়ে আছে, বিষ্টু তা খেয়াল করেনি। সে তখন পুকুর পাড়ে বিশু কালুর ব্যবহৃত জিনিসপত্র খুঁজতে ব্যস্ত। কিন্তু কিছুই খুঁজে না পেয়ে উঠে দাঁড়াতেই সেই ঝোপের দিকে তার চোখটা গেল। একজোড়া হিংস্র জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। শেয়ালের চোখ ভেবে বিষ্টু আমল দিল না প্রথমে। গাছের শুকনো ডাল ভেঙে সেদিকে ছুঁড়ে দিতে গিয়ে টের পায় ওগুলো শেয়ালের চোখ নয়। বুঝে ওঠার সাথে সাথেই সেগুলো তার দিকে ধেয়ে আসে। কেবল চোখ দুটো শূন্যে ভাসছে, তার কোনো অবয়ব নেই। কিন্তু এমন আবার হয় নাকি? তাহলে কি অন্ধকারে ভুল দেখছে? অথচ চোখ দুটো তো তার দিকেই ছুটে আসছে। কিন্তু কার চোখ? কেনই বা তার দিকে ধেয়ে আসছে অমন করে? প্রচণ্ড আতঙ্কে বিষ্টু ছুটে পালাতে গেল, কিন্তু ততক্ষণে চোখ দুটো প্রায় কাছাকাছি চলে এসেছে। কেসটা সামনেই দাঁড়িয়ে আছে। বিষ্টু ভয়ে তাকে আঁকড়ে ধরতে যায়, কিন্তু কে যেন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বিষ্টু মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। সঙ্গে সঙ্গে চোখ দুটো একেবারে মাটিতে নেমে আবার সাঁ করে ছুটে যায় তার মাথার উপর দিয়ে। দৃশ্যটা দেখে বিষ্টু আলেয়ার আলো ভেবে হেসে উড়িয়ে দেয়। তারপর কেসটাকে গালিগালাজ করতে করতে বলে, হারামজাদা, কুলাঙ্গার, লেখাপড়া শিখে তুই কি আমার মাথাটাকে কিনে নিয়েছিস? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লগে মস্করা করছিস নাকি এই রাতের বেলাতে? তোকে ধরতে গেলাম আর তুই কিনা ভয় আমারই ফেলে দিলি। এইটা তো আলেয়ার আলো। তুই যখন ডরাস তাইলে রাতের বেলায় শ্মশানে আসার কিসের প্রয়োজন ছিল শুনি? আমার সোনার টুকরো পোলা দুইটারে মাইরা অহন আমারেও চিতে উঠইতে এইছিস। কেসটা নীরব থাকে। ওদিকে চোখ দুটো যেমনভাবে সাঁ করে ছুটে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আবার ধেয়ে আসে তার দ্বিগুণ গতিতে। বিষ্টু এবার সত্যি সত্যিই ভয় পেয়ে যায়। ওটা যে আলেয়ার আলো নয়, এতক্ষণে তা বোঝা গেল।
হিংস্র চোখ দুটো থেকে ক্রোধের আগুন ঝরে পড়ছে। ভয়ে বিষ্টুর গলা শুকিয়ে আসে। ধীরে ধীরে একটা মিশমিশে কালো অবয়ব ফুটে ওঠে তার চোখের সামনে। গোটা শরীরে অজস্র কাঁটায় পরিপূর্ণ। হাঁ করে মুখটা একবার করে খুলছে, একবার করে বন্ধ করছে। কিটির কিটির করে একটা বিকট শব্দের সাথে ক্রুদ্ধ গর্জন ভেসে আসছে সেই মুখগহ্বর থেকে। আর কিছু বোঝার আগেই অবয়বটা বিষ্টুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তার শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেয় এক লহমায়। উচ্ছিষ্ট খাবারের মতো মাটিতে ছড়িয়ে পড়ে আছে টুকরো টুকরো মাংস, হাড়, অবশিষ্ট দেহের অংশ। আর সেদিকে ফিরে তাকানোর প্রবৃত্তি হয়নি কেষ্টার। এসব নিষ্ঠুর শয়তানদের এমন পরিণতিই হওয়া উচিত। সে জানে তার বাবা কতটা নীচ, কতটা অসৎ, কত লোকের কত সর্বনাশ করেছে তার বাবা। সে বহুবার অন্যায়ের প্রতিবাদ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টে দিনকে দিন নিরীহ মানুষের ওপর অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে তারা। এমনকি কেষ্টার সাথে সাথে তার নিজের স্ত্রীকেও মারধর করতে পিছপা হয়নি বিষ্টু মোদক। তাই কেষ্টা তার মাকে নিয়ে শহরে চলে যেতে চেয়েছে, কিন্তু বিষ্টু তাদের জোর করেই আটকে রেখেছে। এমনকি তার কলেজ যাওয়াও বন্ধ করে দিয়েছে সে। তাদের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করেছে, ফলে গ্রামের বাইরে চলে যাওয়ার সুযোগ তারা পায়নি। কেষ্টা সবসময় চেয়েছে তার বাপ দাদার যেন চরম শাস্তি হয়। আজ সেটাই হয়েছে। গ্রামবাসীরা এবার রেহাই পাবে। নিরীহ মানুষগুলোকে ভয় দেখিয়ে ঠকিয়ে জমিজমা কেড়ে নিয়ে প্রচুর সম্পত্তির মালিক হয়ে বসেছিল অত্যাচারী বিষ্টু মোদক। কেষ্টা গ্রামবাসীদের সেই সম্পত্তি জমিজমা ফিরিয়ে দিয়ে মাকে নিয়ে শহরে চলে যাওয়ার প্রতিজ্ঞা করে এবং সেই অদৃশ্য অপার্থিব শক্তিকে অন্তর থেকে ধন্যবাদ জানায়। এদিকে হোস্টেলের রেজিস্ট্রার থেকে নাম ঠিকানা নিয়ে নিশা ম্যাডামের অনুমতি ও সহযোগিতায় চন্দন চয়ন পরের দিনই দুপুরের ট্রেনে রিমার খোঁজে তাদের গ্রামের বাড়িতে রওনা দেয়। খড়ের গাদা, মাটির বাড়ি, ধানের গোলা, নদী, নালা, চাষের জমি, মেঠো পথ আর মাথার ওপর দূষণমুক্ত নির্মল আকাশ, সব মিলিয়ে সে এক মনোরম গ্রাম্য পরিবেশ। গ্রামের মেয়ে হয়েও রিমা লেডিজ হোস্টেলে থেকে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে পড়াশোনা করছে। ভাবতেই অবাক লাগে তাদের। গ্রামে পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে যায়। গ্রামবাসীরা তাদের দেখে বেশ কৌতূহলী হয়ে ওঠে। তবে তাদের সাহায্যে রিমাদের বাড়িটা খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি তাদের। কিন্তু পথে যেতে যেতে এক গ্রামবাসী জানায়, তোমরা রিমুর বাড়ি যাইবা? কিন্তু রিমু তো বাড়িতে নাই, ও তো হোস্টেলে চলে গেছে গো। চন্দনের মাথায় আকাশ ভেঙে পড়ে। হোস্টেলে চলে গেছে বলছে, অথচ রিমা তো হোস্টেলে যায়নি। যাকে সে রিমা ভেবে ভুল করেছিল সে তো কোনো এক অশরীরী। সেদিন কি ভয়াবহ কাণ্ডটাই না ঘটে যেতে পারত যদি না ওই অশরীরী তাদের রক্ষা করতে আসত। রিমা হোস্টেলে চলে গেছে শুনে চমকে উঠেছিল দুজনেই। তবুও নিজেদের মনের অবস্থা বুঝতে দেয় না গ্রাম্য লোকটিকে। এই রহস্যের সমাধান করতে গেলে রিমার বাড়ি যেতেই হবে তাদের। ওখানে গেলে নিশ্চয়ই কোনো খবর ওরা পাবে। অগত্যা তাদের কথায় হ্যাঁ হুঁ আচ্ছা এসব করেই কাটিয়ে দিল তারা। গ্রামের সেই লোকটি রিমার বাড়িটি দেখিয়ে দিয়ে সে সামনের দিকে এগিয়ে চলে গেল। ইতিমধ্যে অন্ধকার নেমে গেছে। টর্চ জেলে বাড়িটার গায়ে লেখা নাম ঠিকানা দেখে মিলিয়ে নিল চন্দন। রিমার বাবার নাম নীলমণি রায়,
কিন্তু ছোট্ট এই একতলা বাড়িটা এমন নিঝুম আর থমথমে হয়ে আছে কেন? খটকা লাগে চয়নের। সন্ধেবেলায় গায়ে ঘরে উলুধ্বনি, শঙ্খধ্বনি শোনা যাবে, সন্ধ্যা প্রদীপ জ্বলবে, অথচ রিমাদের বাড়িটা অন্ধকারে ঢাকা। বাড়িতে কেউ নেই নাকি? পাঁচিলের গেটটায় ধাক্কা দিতেই গেটটা খুলে গেল। উঠোনে ফণিমনসা আর বনতুলসীর ঝোপ পেরিয়ে দাওয়ায় উঠে এলো ওরা। চালের নিচে পরপর কয়েকটা মাটির ঘর রয়েছে, কিন্তু ঘরগুলোর দরজায় শেকল তোলা, তালা ঝুলছে সেখানে। চন্দন মুষড়ে পড়ে। এবার কি করে সে রিমার খবর পাবে? কিন্তু বাড়ি তালা দিয়ে সবাই গেছেটা কোথায়? চয়নের ভারী রাগ হলো ওই লোকটার ওপর। রিমার খবর জানে, অথচ ওর বাবা মা যে এই বাড়িতে আজ নেই সেই খবরটা জানে না। চয়নের মনেও একই প্রশ্ন। এমন সময় আবার সেই ঠান্ডা হাওয়ার ঝাপটা চন্দনের গায়ে লাগে। উঠোনের খামার ঘর থেকে মাটি কোপানোর আওয়াজ ভেসে আসছে। কিসের শব্দ? চন্দন চয়ন দাওয়া থেকে নেমে ছুটে যায় সেদিকে, কিন্তু খামার ঘরে কেউ নেই। অথচ এক পাশে সদ্য মাটি খোঁড়ার চিহ্ন রয়েছে। সেখানে একটা ছোট্ট মানচিত্রের নকশা পড়ে আছে শুধু। চন্দন ও চয়নের গা ছমছম করে ওঠে। কে মাটি খুঁড়ছে? এই নকশাটাই বা এখানে কেন রেখে গেছে? ভয়ে ভয়ে নকশাটা হাতে তুলে নেয় তারা। একমাত্র সন্তান বিপুলকে হারিয়ে সুরেশ সানিয়াল ভেঙে পড়েছে। ছেলেটা বড্ড ন্যাওটা ছিল তার। বিপুলকে তিনি লেডিজ হোস্টেলের জমিটা হস্তান্তর করবার কাজে লাগিয়েছিলেন। হোস্টেলটা বেশ কয়েক একর জমির ওপর নির্মিত হয়েছে। নিশা দেবীর বাবার আমলের পুরনো হোস্টেল বাড়ি। হোস্টেলের চারপাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে ফুল, ফল ও সবজির বাগান। সুরেশ সেই জমিটা হাতিয়ে পুরনো বাড়ি ভেঙে বিশাল মাল্টিস্টোর বিল্ডিং এবং হাইরাইজ বানাতে চেয়েছিল। প্রথম প্রথম বুঝিয়ে সুজিয়ে নিশাকে কিছু টাকা আর ফ্ল্যাটের লোভ দেখিয়ে রাজি করাতে চেয়েছিল সুরেশ, কিন্তু নিশা তার বাপ ঠাকুরদার স্মৃতিচিহ্ন হস্তান্তর করতে রাজি ছিল না। এমনকি নিশার সই জাল করে ভুয়ো কাগজপত্র দেখিয়ে তাকে উচ্ছেদ করবার চেষ্টাও করেছিল সুরেশ, কিন্তু তার সেই পরিকল্পনা ধোপে টেকেনি। তারপর থেকে বিপুল তার লোকজন নিয়ে নিশাকে সরাসরি হুমকি দিতে শুরু করে। নিশা সাফ জানিয়ে দেয় প্রাণ থাকতে সে এ জমি অন্য কারো হাতে দেবে না। তারপরেও বিপুল নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে তাকে, কিন্তু নিশাকে টলানো সহজ ছিল না। একা একাই লড়াই চালিয়ে যায় সে। ফলে নিশাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে সুরেশ। এসব কাজে বিপুলের ঝুড়ি মেলা ভার, তাই নিশাকে মারতে সে বিপুলকেই পাঠায়। সব ঠিকঠাকই ছিল। হঠাৎ কোত্থেকে কি যে ঘটে গেল, বিপুল নিখোঁজ হলো সেই রাত থেকেই। ঝামেলা এড়াতে থানায় ডায়েরি না করে সুরেশ নিজের সোর্স খাটিয়ে খোঁজ খবর নিতে থাকে। কিন্তু তার মধ্যেই একদিন বিপুলের মৃতদেহ পাওয়া যায় তাদের গোপন আস্তানার কাছে। কেউ তাকে নৃশংসভাবে খুন করে লাশটা ফেলে রেখে গেছে। নিশার পক্ষে যে এ কাজ করা সম্ভব নয় তা সুরেশ ভালো মতোই জানে। নিশার তেমন কোনো লোকবলও নেই, তাছাড়া কোটি টাকা দিলেও বিপুলের গায়ে সহজে যে কেউ হাত দিতে সাহস পাবে না। তাহলে এই নৃশংস হত্যালীলা কে বা কারা ঘটিয়েছে, আজ অবধি তার কোনো হদিশ পায়নি সুরেশ। নিজের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা। প্রমোটারি ছাড়াও তার আরও অনেক ব্যবসা রয়েছে, বিপুলই সব দেখাশোনা করত। তার ওপর আবার ফুলতলি থেকে খবর এসেছে তার ব্যবসার অংশীদার বিষ্টু মোদকের ছেলে বিশু আর কালুকেও
কারা যেন পুড়িয়ে মেরেছে। একবার ফুলতলিতে জমি দেখতে গিয়ে গাঁয়ের মোড়ল বিষ্টু মোদকের সাথে পরিচয় হয়েছিল। লোকটা অর্ধশিক্ষিত হলেও তার ব্যবসায়িক বুদ্ধি ছিল তুখোড়। তাই বিষ্টুর সাথে একটা আলাদা অংশীদারি ব্যবসায় নেমেছিল সুরেশ। কিন্তু বিষ্টুর ছেলেদের হত্যা কে করল? বিপুল আর বিশু কালুর হত্যাকারী কি একই লোক? যদি তাও হয়, তাহলে সে কে, কেন হত্যা করছে? এমন পরিস্থিতিতে বিষ্টুর পাশে থাকা দরকার। আপন মনে কথাগুলো ভাবছিল সুরেশ। অবশেষে সে রওনা দিল ফুলতলির উদ্দেশ্যে। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। এই সেগমেন্টে মৈত্রেয়ী চ্যাটার্জির লেখা কিটাখুড়া গল্পের নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। নাট্যরূপ চরিত্রবিন্যাস আরফান আলী খান। সাউন্ড মিক্স মাস্টার ও পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু পাত্র। অডিও এডিট ও আবহ সঙ্গীত অশ্রুকুমার ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে অশ্রুকুমার ভট্টাচার্য, সূর্য মাইতি, কৃষ্ণেন্দু পাত্র, অপর্ণা সরকার, অক্ষয় কুমার সেন, আরফান আলী খান, অর্পিতা হাজরা ও আমি ইন্দ্র। তাহলে চলুন ফিরে যাই আবার গপ্পে। এদিকে চন্দন ও চয়ন সেই রাতে আর হোস্টেলে ফিরে যায়নি। স্টেশনের ওয়েটিং রুমেই রাত কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। মাঝরাতে ফাঁকা ওয়েটিং রুমে নকশাটা খুলে বসে তারা। হাতে আঁকা নকশাটায় একটা বিশেষ জায়গায় চিহ্নিত করা আছে। সঙ্গে আনা ভ্রমণ সঙ্গী থেকে অঞ্চলটার সম্বন্ধে জানবার চেষ্টা করে তারা। যতটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই সেখানে যাওয়ার পরিকল্পনা করে তারা দুজন। পরের দিন দুপুরের আগে সেখানে যাবার কোনো ট্রেন নেই, তাই খাওয়া দাওয়া সেরে দুপুরের ট্রেনেই রওনা দেয় তারা। তখন গোধূলি বেলা। আকাশের বুকে কে যেন এক মুঠো আবির ছড়িয়ে দিয়েছে। চন্দন চয়ন দাঁড়িয়ে আছে সুন্দরগড় রাজবাড়ির মূল ফটকের সামনে। প্রাচীন আমলে তৈরি একটা বিরাট রাজপ্রাসাদের এখন ভগ্নদশা। জায়গায় জায়গায় ফাটল ধরেছে। নোনা ধরা দেওয়াল, ভাঙা খড়খড়ি, মরিচে ধরা জীর্ণ লোহার ফটক। দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে গাছগাছড়া বেরিয়ে আছে। ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ একটা জীর্ণ প্রাসাদ, যা কোনো মতে টিকে রয়েছে। লোহার ফটকে আলতো করে টোকা দিতেই সেটা খুলে যায়। তারপর তারা ভেতরে প্রবেশ করে। সামনেই একটা অতি পুরাতন নাট মন্দির, একপাশে বিশাল উদ্যান। এখনো তারা নিজেরাই জানে না কেন তারা এখানে এসেছে। শুধু জানে ওই নকশাটার অমোঘ আকর্ষণ তাদের এত দূর টেনে এনেছে। সেই হাতে আঁকা নকশাটায় কেবল সুন্দরগড়ের নাম এবং এই প্রাসাদে কোনো একটা গোপন কক্ষে যাবার রাস্তা চিহ্নিত ও চিত্রিত করা আছে। হঠাৎ ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ফটকের হুড়কোটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এইমাত্র যে জীর্ণ ফটকটার মধ্যে তারা প্রবেশ করেছে, এখন সেই ফটকটা একদম নতুন লাগছে। প্রথমে চোখের ভুল মনে হলেও অচিরেই সেই ভুলটা ভেঙে যায়। ভয়ে ভয়ে মূল প্রাসাদের দিকে হেঁটে গেল তারা। তারপর কিছুটা এগিয়ে আবার থমকে যায় দুজন। এ কি দেখছে তারা? খানিক আগেই বাইরে থেকে যেটা ভগ্ন মনে হচ্ছিল, এই মুহূর্তে চোখের সামনে সেই প্রাসাদটাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোথাও জীর্ণতার লেশ মাত্র নেই। এই যে অলৌকিক কাণ্ড! এখনো আকাশে গোধূলির আলো আছে। দুজনে একই সাথে একই ভুল দেখতে পারে না, অথচ এই মুহূর্তে তারা যা দেখছে সেটাও অস্বীকার করার কোনো উপায় নেই। চন্দন চয়নের হাত ধরে টানে। ভাই, জায়গাটা সুবিধার নয়, চল আমরা ফিরে যাই। দেখ, কপালে যাই থাকে থাকুক, এসেছি যখন শেষ দেখেই ছাড়বো।
কি বলছিস চয়ন? দিন দুপুরে যেখানে চোখে ধাঁধা লেগে যাচ্ছে সেখানে প্রবেশ করা কি উচিত হবে? আবার যদি কোনো বিপদ ধেয়ে আসে? হঠাৎ তাদের কথাবার্তায় ছেদ পড়ে একটা বিচিত্র বিকট আওয়াজে। সনসনে হাওয়ার সাথে ধপ ধপ করে শব্দ ভেসে আসে, যেন কোনো অতিকায় প্রাণী ঘোরাফেরা করছে প্রাসাদের অন্তরে। বুকের রক্ত হিম হয়ে যায় তাদের। ভয়ে আঁতকে চন্দন চয়নকে আঁকড়ে ধরে। এই মুহূর্তে ভয় পেলে চলবে না চন্দন। কে আছে ওখানে তা আমাদের দেখতেই হবে। কেন আমরা এখানে এসেছি, কিসের টানে এসেছি, তা না দেখে আমরা যাব না কিছুতেই। চন্দন মনকে শক্ত করে। অজানা কোনো সাংঘাতিক রহস্য লুকিয়ে আছে এখানে। তবে তা যতই ভয়ানক হোক, তার মুখোমুখি তাকে হতেই হবে। এদিকে সুরেশ যখন ফুলতলিতে এসে পৌঁছায় তখন ভর দুপুর বেলা। গ্রামের এবড়ো খেবড়ো মেঠো পথে ধুলো উড়িয়ে ঝাঁ চকচকে সাদা গাড়িটা বিষ্টু মোদকের বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির পেছন পেছন ছুটে যাওয়া কিছু গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় সেখানে। বাকিরা হর্নের আওয়াজে যে যার ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু বিষ্টুর বাড়ি যেন নিঝুম পুরী, থমথম করছে। সদর দরজা ভেতর থেকে বন্ধ। সুরেশ এখনো জানে না এখানে কি ঘটে গেছে, তাই কড়া নেড়ে হিন্দি বাংলা মিশিয়ে বলে ওঠে, আরে অন্দর কই হ্যায়? আরে বিষ্টু, তুমি কি ঘরে আছে? সুরেশ বিষ্টুকে বেষ্টু বলে ডাকতে অভ্যস্ত। বার তিনেক ডাকার পরেও কোনো সাড়া দিল না। সবাই তখন পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে। তাদের ভেতর থেকে কানাই নামে একজন বলে ওঠে, বাবু, আপনি কি কলকাতা থেকে এসেছেন? আরে হ্যাঁ, লেকিন আমি কলকাতায় থাকি না, মুফস্সলে থাকি। কলকাতায় আমার অফিস আছে। अरे बिष्टू के अभी तक सोया हुआ है? ए बिष्टू, बिष्टू। এবার অধৈর্য হয়ে কড়া নাড়াতেই দরজা হাট করে খুলে যায়। ঘরে কেউ নেই, শুধু নিশ্ছিদ্র অন্ধকার। আর এটা দেখে সুরেশ বিরক্ত হয়ে বলে, আরে আমি বিষ্টুর দোস্ত আছি, একটু খোঁজ নিয়ে দেখো না এখন কোথায় আছে। বাবু, আপনি কি খবরটা জানতেন না? বিষ্টু মোদক বেশি নেই গো। হর দুই পলারে মারণ দেওনের পর হরেও কে যেন খতম করে দিয়েছে। সুরেশের মাথায় আকাশ ভেঙে পড়ে। বলে কি এরা? বিশ্বাস হয় না তার। क्या बकवास कर रहे हो? अरे सपना देख रहे हो क्या? কানাই থতমত খেয়ে চুপ করে যায়। কানাই চুপ করে গেলেও বাকি সকলেই যখন একই কথা জানায়, শুনে প্রথমে মাথাটা ঘুরে যায় সুরেশের। তারপর নিজের মনে হাসে। जो भी हुआ अच्छा हुआ। बिट्टू को तो मेरे हाथ मरना ही था, उससे पहले दूसरा कोई मार दिया। সুরেশের মন চাইছে প্রাণ খুলে হাসতে। বিষ্টু তার আসল সিক্রেটটা জেনে গিয়েছিল। কালু আর বিশুকেও সরাবার আগেই তারা খতম হয়ে গেল। কিন্তু কে করেছে এসব? নিশ্চয়ই বিষ্টু মোদকের কোনো শত্রুপক্ষ। বিষ্টু তো কয়েকদিন আগে ওকেও ব্ল্যাকমেল করে বলেছিল, সুরেশ, যে গুপ্তধনের সন্ধান পেয়েছো তুমি, তার অর্ধেক ভাগ এবং সমস্ত জমি জমা বিক্রির বখরা না দিলে তোমার সমস্ত গোপন কথা পুলিশের জানিয়ে দেব, মনে থাকে জানো? আর সে কারণেই তো কালুকে আর বিশুকে জঙ্গলে পাঠিয়ে প্রমাণ লোপাট করতে চেয়েছিল। যাকে সবগুলো টেসে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। উল্লসিত সুরেশ আর দেরি না করে যেমন ধুলো উড়িয়ে এসেছিল তেমনভাবেই দ্রুত গতিতে বেরিয়েও যায়। তার গন্তব্য এখন সুন্দরগড়ের রাজপ্রাসাদ। এদিকে সেই রাজপ্রাসাদে সেই বিজাতীয় শব্দটা এখনো থামেনি।
তবু চন্দন ও চয়ন সাহস করে প্রাসাদে প্রবেশ করে। একতলার পর সারিবদ্ধ ঘর, একপাশে লোহার বাঁধানো সিঁড়ি যা দোতলায় উঠে গেছে। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। এদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। সাথে আনা টর্চটা একবার জ্বলে উঠেই নিভিয়ে যায়। ব্যাটারি শেষ। হঠাৎ সেই ধপ ধপ করে আওয়াজটা আবার কানে এলো। সাথে আবার এক ঝলকা ঠান্ডা হাওয়া আর ফিস ফিস করে বলা কিছু কথা। খোয়াটে চাঁদের আলোয় এক অতিকায় কালো মিশমিশে অবয়বকে অন্ধকার সিঁড়ি বেয়ে উঠে আসতে দেখা যায়। ভয়ে চোখ বুজে ফেলে দুজনেই। কিন্তু চন্দনের হঠাৎ সেই ছায়ামূর্তিটার কথা মনে পড়ে যায়। একই রকম হাওয়ার রেশ, সেই একই রকম অবয়ব আর বিজাতীয় ফিসফিস শব্দ। তাহলে কি সেই ছায়ামূর্তির গোপন আস্তানা এই সুন্দরগড়ের রাজবাড়ি? বারবার বিপদ থেকে রক্ষা করা, তাদের কিছু বোঝাতে চাওয়া, রিমার রূপ ধরে হোস্টেলে আসা, রিমাদের খামার বাড়িতে মাটি খুঁড়ে অদৃশ্য হয়ে যাওয়া, মানচিত্রের নকশা রেখে যাওয়া, এভাবেই কি সে তাদের এখানে আসার ইঙ্গিত দিয়েছে? কিন্তু কেন? চয়নের মনেও তখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ রাতচরা পাখির ডাকে তাদের চটকাটা ভেঙে যায়। অবাক হয়ে দেখে একটা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে দুজন। এ বাড়ির ইতিহাস অলীক রহস্যে মোড়া। বন্ধ দরজা আপনা থেকেই খুলে যায়। তারা আবার ভেতরে প্রবেশ করে। ঘরের দেওয়ালে বিশাল বিশাল ওয়েল পেন্টিং। তারা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ চয়নের চোখ আটকে যায় পশ্চিমের দেওয়ালের একদম শেষ তৈলচিত্রটার ওপর। সেটা তুলনামূলকভাবে আকারে বেশ বড়, প্রায় প্রমাণ সাইজের দরজার মতন। চয়নের খটকা লাগে। ছবিটার সামনে এসে দাঁড়াতেই চওড়া কাঠের ফ্রেমে লেখা কয়েকটা লাইন তার চোখে পড়ে। যদি ছবিতে হাত দাও যাবে তুমি নিপাত, যদি চাঁদ চায় নয়নে ছবি তবে কথা বলে। হ্যাঁ, এই যে ধাঁধা, এর অর্থ কি? ভাবতে ভাবতে চয়ন সেই ধাঁধার উত্তর খুঁজে পেয়ে গেছে। আরে আরে খুবই সহজ ভাষায় লেখা। ধাঁধাটা কেবল ওই একটা জায়গাতে, চাঁদ চায় নয়নে। একটু ভেবে দেখলেই বুঝতে পারবি ওখানে দুটো নাম লুকিয়ে আছে। ওই ওই কালির তফাতটা লক্ষ্য কর। প্রথম দুটো লাইন সুদূর অতীতে কেউ লিখে গেছে, কিন্তু ওই শেষ পংক্তি দুটো কেউ রিসেন্ট লিখেছে। বিস্মিত চন্দন হাঁ করে চেয়ে থাকে। চয়ন কি বলছে এসব? কার নাম লেখা আছে? চাঁদ চায় নয়নে। শব্দগুলোর উচ্চারণ যদি ইংরেজিতে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? চাঁদ চায় নয়নে। তার মানে চন্দন চয়ন। ও, এই বুঝলি গাধা, ধাঁধাটা একটু ঘুরিয়ে লেখা। তার মানে? আরে বোকা, দেখ, যদি চাঁদ চায় নয়নে মানে চন্দন চয়ন, তবে ছবি কথা বলে মানে তাহলে ছবিটা আমাদের পথ দেখাবে। যদি ছবিতে দাও হাত তবে যাবে নিপাত। অর্থাৎ রাজপরিবারের লোক ছাড়া বহিরাগত কেউ এই প্রাসাদে ঢুকে যদি ছবিতে হাত দেয় তখনই তার মৃত্যু হবে। চন্দনের কাছে পুরো বিষয়টা এবার জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তৈলচিত্রটা যথেষ্ট ভারী। দুজনে হাত লাগিয়ে সেটাকে সরাতেই একটা গোপন কুঠুরির দরজা খুলে যায়। অন্ধকারে কি সব যেন ঝলমল করছে তার চারপাশে। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নেমে যায় তারা। সুরেশের ঝাঁচকচকে সাদা রঙের গাড়িটা যখন প্রাসাদের সামনে এসে দাঁড়ায় তখন বেশ রাত হয়ে গেছে।
চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ড্রাইভার রতনকে গাড়িটা একপাশে পার্কিং করতে বলে একটা সিগারেট ধরায় সুরেশ। রতন তার একান্ত বিশ্বস্ত অনুচর। একটা দীর্ঘশ্বাস ফেলে সুরেশ বলে, এই প্রসাদটাকে নিয়ে যে স্বপ্নটা আমি দেখেছি, शैतान बिष्टु मोदक अगर बेईमानी नहीं किया होता तो पहले ही सब कुछ हाथों के मुट्ठी पर आ जाता। सिर्फ वो जमीन के नीचे जो तहखाना आछे उटार नक्शा, आई मीन मानचित्रটা একবার তল্লাশি চালিয়ে বের করতে পারলেই মিরাকেল हो जाएगा। নকশাটা নিশ্চয়ই ওই প্রসাদের কোথাও লুকানো আছে। वो समरेश भी बहुत चालू आदमी था, ना जाने कहाँ छुपा दिया। अगर सीधा सीधा दे देता तो अभी तक जिंदा रहता। সুন্দরগড়ের রাজবংশের একমাত্র উত্তরাধিকারী সমরেশ সুন্দর রাজপরিবারের সন্তান হয়েও বিলাসী কিংবা উচ্ছৃঙ্খল ছিল না। সুবিশাল প্রাসাদের মাত্র একটি অংশে সে বসবাস করত, তার বহুদিনের পুরনো ভৃত্য মাধু কাকাকে নিয়ে। কৈশোর জীবনেই পথ দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়েছে সমরেশ। তারপর থেকে মাধু কাকাই তার দেখাশোনা করে। পারিবারিক ব্যবসায় যোগ দেবার পর একটা কনফারেন্সে সমরেশের সাথে সুরেশের আলাপ হয়। উভয়ের মিত্রতা বাড়ে এবং প্রাসাদে যাতায়াত শুরু হয়। সুরেশের ব্যবসায় একবার মন্দা দেখা দিলে সমরেশ তাকে আর্থিকভাবে সাহায্যও করে, এমনকি নিজের বিজনেসেও তাকে পার্টনার করে নেয়। কিন্তু অকৃতজ্ঞ সুরেশের একটা দূর অভিসন্ধি ছিল। সমরেশ ছিল দিল খোলা আর উদার প্রকৃতির মানুষ। কথায় কথায় একদিন সুরেশকে প্রাসাদের গোপন কুঠুরির কথা জানিয়েছিল, যেখানে তার পূর্বপুরুষরা বিস্তর ধন দৌলত সঞ্চিত করে রেখে গেছেন। তবে তার নকশাটা সুরেশকে দেখায়নি। এরপর কিছুদিনের মধ্যেই রমেশ বিয়ে করে এবং তাদের একটি কন্যা সন্তান হয়। ততদিনে সুরেশের সাথে রমেশের সম্পর্কে চিড় ধরে গেছে। তলে তলে সুরেশ ব্যবসার টাকা কড়ি হাতাতে থাকে। তার মধ্যেই একদিন হঠাৎ মাধু কাকা মারা যায়। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী কোনো বিষাক্ত পোকার কামড়ে নাকি মৃত্যু হয়েছে তার। মাধু কাকার মৃত্যুতে প্রচণ্ড আঘাত পায় সমরেশ। সেই দুঃসময়ে সুরেশ তার পাশে থাকার অভিনয় করে, কিন্তু কিছুদিন পর থেকেই কোনো না কোনো ছুতোয় বারবার নকশাটা তাকে দেখাতে বলে। সমরেশ ততদিনে সুরেশের কুমতলবটা টের পেয়ে গেছে, আর সেই কথাটা বুঝতে পেরে সুরেশ তাকে নানাভাবে চাপ দিতে থাকে, এমনকি হুমকিও দিতে সে পিছপা হয় না। সমরেশ বিপদের আঁচ টের পায়। সে বোঝে তার ওপর নজরদারি শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। স্ত্রী অনিশাকে একদিন সব কিছু জানিয়ে সুযোগের অপেক্ষায় থাকে সমরেশ। অবশেষে একদিন প্রবল ঝড় জলের রাতে সবার চোখ এড়িয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে বেরিয়ে যায় সে। কিন্তু মেয়েকে নিরাপদ স্থানে রেখে ফেরার সময় প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় তারা দুজন। সকালে সুরেশ এসে প্রাসাদ খালি দেখে সমরেশের পরিকল্পনা ধরে ফেলে। সে বুঝেছিল সমরেশ পালায়নি, নিজের সম্পত্তি রক্ষা করতে সে ঠিক ফিরে আসবে। তাই সুরেশ মারণ ফাঁদ পেতে রাখে। দিন দুই পর বিধ্বস্ত সমরেশ মনমরা হয়ে একা একা ফিরে আসে। সেই সুযোগে সুরেশ তাকে নৃশংসভাবে হত্যা করে। তারপর বিষ্টু মোদকের পরামর্শে লাশটাকে রাতের অন্ধকারে ফুলতলির জঙ্গলে পাচার করে দেয়। বিষ্টু তার দুই ছেলের সাহায্যে সমরেশের লাশটা জঙ্গলের মাটিতে পুঁতে রেখে আসে। তারপর 20টা বছর কেটে গেছে। সমরেশের মেয়ে বড় হয়েছে। বিষ্টু মোদকের পাশের গ্রামেই তার বাড়ি। ফলে বিষ্টুর কুনজরে পড়ে যায় সেই মেয়ে। সমরেশের দুঃসম্পর্কের বোন ছিল মাধবী, নিঃসন্তান। সমরেশ সেই রাতে মেয়েকে মাধবীর হাতে তুলে দিয়ে আসে। সাথে সেই নকশাটা দিয়ে বলে,
যদি তার মৃত্যু ঘটে তাহলে যেন মেয়ে বড় হয়ে নিজের প্রাসাদে ফিরে আসে। সুরেশ একদিন তার পাপের উপযুক্ত শাস্তি পাবে। বিষ্টু বা সুরেশ এসব কথা ঘুণাক্ষরেও টের পায়নি। মাধবী যে সমরেশের বোন তা তাদের জানা ছিল না। অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে মাধবী তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে কাটায়। সমরেশ সেখানে গিয়েই তাদের হাতে তুলে দিয়ে আসে তাদের আদরের শিশুকন্যাটিকে। কেউ যাতে কিছু টের না পায় সেই কথা ভেবে মাধবী আরও কয়েক মাস সেখানে কাটিয়ে মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে। ফলে শিশুটির জন্মবৃত্তান্ত নিয়ে কারো মনে কোনো সন্দেহ হয়নি। ওদিকে বিষ্টুর মতলব ছিল মেয়েটিকে মোটা টাকার বিনিময়ে পাচার করে দেওয়ার। মেয়েটি যে কলেজে পড়াশোনা করে তার অদূরেই ছিল সুরেশের গোপন ডেরা। বিষ্টু তাকে মেয়েটির সন্ধান দিয়ে দেয়। ইতিমধ্যে হত্যার 20 বছর পর সমরেশ এক ভয়ঙ্কর শক্তিশালী আত্মায় পরিণত হয়ে জেগে ওঠে। সমরেশের মৃত্যুর পর সুরেশ বহুবার লোক লাগিয়ে প্রাসাদ ভেঙে সেই গুপ্ত কক্ষ সন্ধানের চেষ্টা করেছে, কিন্তু কোনো এক মায়া বলে ভাঙতে গেলেই তা আবার জোড়া লেগে যায়। ফলে ভয়ে কেউ আর কাজ করতে চায় না। 20 বছর আগে ঘূর্ণিঝড়ে হারিয়ে যাওয়া অনিশা কিছুদিন পর প্রাসাদে ফিরে আসে। সুরেশ তাকে জানায় মাথায় বাজ পড়ে মৃত্যু হয়েছে সমরেশের। সুরেশ যে সমরেশকে হত্যা করেছে অনিশা তা বুঝে যায়। এদিকে অনিশাকে খালি হাতে ফিরতে দেখে তাকে মেয়ের কথা জিজ্ঞেস করে। অনিশা মিথ্যা অভিনয় করে জানায় ঘূর্ণিঝড়ের মধ্যে তাদের মেয়ে কোথাও হারিয়ে গিয়েছে, কিন্তু সুরেশ তা বিশ্বাস করে না। এই বিপুল সম্পত্তি পেতে গেলে সমরেশের মেয়েকে মেরে ফেলতেই হবে, তাই সে লোক লাগিয়ে খোঁজ খবর শুরু করে। অনিশার ওপর অকথ্য নির্যাতন চালায় সে, তবুও অনিশা মেয়ের সন্ধান দেয় না। সুরেশ অনিশাকে প্রাসাদে নজরবন্দি করে রাখে। চোরাকুঠুরির নকশা আদায় করে তাকে মেরে ফেলাই ছিল সুরেশের আসল উদ্দেশ্য। ইতিমধ্যে অনিশার বাবা একদিন প্রাসাদে এসে হাজির হন। তিনি যথেষ্ট প্রভাবশালী লোক। সুরেশকে মেরে মেয়েকে মুক্ত করে নিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই বিপদ আঁচ করে সুরেশ তখনকার মতো অনিশাকে ছেড়ে দেয়, কিন্তু আড়ালে হুমকি দিয়ে বলে বাবাকে কিছু জানালে ওনাকেও হত্যা করবে। অসহায় অনিশা কাঁদতে কাঁদতে তার বাবাকে জানায় প্রবল দুর্যোগে বাজ পড়ে সমরেশের মৃত্যু হয়েছে, মেয়েও ঘূর্ণিঝড়ে নিখোঁজ। তাই সে আর এই প্রাসাদে থাকতে চায় না। বাবার ও মেয়ের নিরাপত্তার কথা ভেবে তার নিজের বাবার কাছে সত্যটা গোপন করে যায় অনিশা। এরপর অনিশার বাবা প্রাসাদ বন্ধ করে অনিশাকে নিয়ে চলে যান। সেখানে গিয়ে অনিশা একা নতুন কর্মজীবন শুরু করে। কোনো এক অজানা কারণে প্রাসাদ ভাঙার কাজ মাঝপথেই বন্ধ হয়ে গেছে। নকশাটার সন্ধান পাওয়া যায়নি, তবু হাল ছাড়েনি সুরেশ। বিষ্টু মোদক এবং তার ছেলেরা খুন হয়েছে, অতএব তাকে বাগড়া দেওয়ার আর কেউ নেই। সমরেশের মেয়েকে যদি খুঁজেও পাওয়া যায় তাকে খতম করা তো তার বাঁ হাতের খেল। তাই সুরেশ আজ সশরীরে প্রাসাদে এসে হাজির। বহু পুরনো প্রাসাদ, ভিত এতদিনে নড়বড়ে হয়ে গেছে, ভাঙতে কোনো সমস্যা হবে না। বেশ নিশ্চিন্তে সুরেশ ভাঙা ফটক দিয়ে ভেতরে ঢুকে যায়। রতন সার্চ লাইটটা হাতে নিয়ে সুরেশকে অনুসরণ করে। হঠাৎ ভাঙা ফটকটা জোরে আওয়াজ করে বন্ধ হয়ে যায়। একটা ক্রুদ্ধ গর্জন ভেসে আসে তার মধ্যে। তারপরেই ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ হতে থাকে আর্তনাদ। চমকে ওঠে সুরেশ। অন্ধকারে সিগারেটের লাইটারটা জ্বালাতেই চোখে পড়ে রতন ফটকের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কেউ তার ঘাড় মোটকে মাথাটা পুরোপুরি পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে।
সার্চ লাইটের কাঁচটা ভেঙে রতনের সর্বাঙ্গে বিঁধে গেছে। রতন শেষ মুহূর্তে কি একটা বলতে চেয়েও সে আর পারে না। মুখে রক্ত উঠে সে মারা যায়। সুরেশ বেগতিক দেখে পালাতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কেউ যেন ফটকটা শক্ত করে এঁটে দিয়েছে। কিন্তু ফটকটা তো ভাঙা ছিল। সর্বাঙ্গে কাঁটা দেয় সুরেশের, তবুও সাহস করে প্রাসাদের দিকে এগিয়ে যায় এবার। কিন্তু সে যত এগোতে থাকে প্রাসাদ যেন ততই দূরে সরে যায়। এ যেন এক গোলক ধাঁধা। আগেও বহুবার এসেছে এখানে, এমন অদ্ভুত ঘটনা তো ঘটেনি কখনো। বার কয়েক চেষ্টা করেও ব্যর্থ সুরেশ মাটিতে বসে হাঁপাতে থাকে। সামনে জমাট বাঁধা অন্ধকার, দুটো আগুনের গোলা সেখানে অনবরত ঘুরপাক খাচ্ছে। ভয়ে দৌড়ে পালাতে যায় সুরেশ। হঠাৎ একটা বিকট অট্টহাসির শব্দে থমকে দাঁড়িয়ে যায় সে। কে যেন এগিয়ে আসছে তার দিকে। এ কি অদ্ভুত উড়ে কাণ্ড! সুরেশ এবার টের পায় কেন প্রাসাদ ভাঙার কাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ভাঙা প্রাসাদে কে রয়েছে? সেও কি চোরা কুঠুরির সন্ধানেই এখানে এসেছে? ভয় পেলে চলবে না, তার সাথে লড়াই করে সবকিছু হাতিয়ে নিতে হবে তাকে। কথাগুলো ভেবে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত হয় সে। কিন্তু পকেট থেকে রিভলভারটা বের করতেই হঠাৎ সেটা শূন্যে উঠে যায়। তারপর কোনো এক অদৃশ্য শক্তি সেটা লুফে নিয়ে সুরেশের কপালে ঠেকিয়ে পৈশাচিক হাসি হাসতে থাকে। ঠকঠক করে কাঁপছে সুরেশ। হঠাৎ কপাল থেকে সেটা বুকে নেমে আসে, কখনো পিঠে, কখনো মাথায়, কখনো কানে। সর্বাঙ্গে খোঁচা মারে বন্দুকের নলটা। আকাশে মেঘের ঘনঘটা। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায়। বিদ্যুতের আলোয় একটা বীভৎস মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। সেই বীভৎস ভয়ঙ্কর মুখটা দেখে আতঙ্কে দিশেহারা হয়ে যায় সুরেশ। যেদিকে ছুটে যায় সেদিকেই সেই মুখ। পৈশাচিক হাসিতে কান তালা লেগে যাওয়ার জোগাড় তার। কতকগুলো রাক্ষসে খুনে পোকা তাকে যেন ঘিরে ধরেছে। তাদের বিকট কিটির কিটির শব্দে ছেয়ে গেছে চারপাশ। কিন্তু সেই আওয়াজ কানে আসছে না সুরেশের। সে তখন ভয়ে আতঙ্কে চিৎকার করতেও ভুলে গেছে। সেই বীভৎস মুখটা হিংস্র জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সারা মুখে গায়ে অজস্র কাঁটা। ধীরে ধীরে দুটো ভয়ঙ্কর কাঁটাওয়ালা হাত এগিয়ে আসে সুরেশের দিকে, আর ভয়ে চোখ বুজে ফেলে সুরেশ। আমি সমরেশ সুন্দরের সেই হতভাগিনী মেয়ে মধুরিমা সুন্দর, ওরফে মধুরিমা রায়, নীলমণি রায় আর মাধবী রায়ের পালিতা কন্যা। ছুটি কাটিয়ে যেদিন হস্টেলে ফেরার কথা, তার দুদিন আগে মাঝরাতে একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের ভেতর এক ভয়ঙ্কর ছায়ামূর্তির অস্তিত্ব টের পাই আমি। ভয় যখন থরথর করে কাঁপছি, এমন সময় তার অপার্থিব কণ্ঠস্বর ভেসে এলো। আমি আমার আসল পরিচয় এবং সমস্ত ঘটনা জানতে পারলাম। সুরেশ আমাকে কিডন্যাপের প্ল্যান করে ফেলেছিল, তাই সেই স্নেহশীল পিতার আত্মা অলৌকিক ক্ষমতার বলে আমাকে রক্ষা করতে প্রাসাদের এই গোপন কক্ষে আমাকে লুকিয়ে রাখে। সেদিন উনি নিজেই আমার রূপ ধরে হস্টেলে গিয়ে নানাভাবে তোদের সেই বার্তাই দিতে চেয়েছিলেন। এদিকে ওই দিনই সুরেশ নিশা ম্যামকে হত্যা করার জন্য একটি লোককে হোস্টেলে পাঠায়, কিন্তু সমরেশ সুন্দরের আত্মা তাকে খতম করে দেয়। আমার হতভাগিনী মা আমাকে বাঁচাতে সেই 20 বছর আগেই আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। কোনোদিন তার মাতৃত্বের দাবি নিয়ে আসেননি। কিন্তু নিয়তিকে খণ্ডাবে কে? নিয়তি বড় বালাই রে, তাকে খণ্ডানো যায় না। আমাকে কলেজে ভর্তি করে কাছাকাছি একটা লেডিস হস্টেলের খোঁজ নিতে গেলেন আমার পালক পিতা নীলমণি রায়। নিশা ম্যামকে সেখানে দেখে চমকে ওঠেন তিনি, কিন্তু তারা যে পরস্পরের পরিচিত তা
সেটা প্রকাশ না করে আমার সামনে একে অপরকে না চেনার ভান করে গেছেন। মিসেস অনিশা প্রাসাদ থেকে চলে আসার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার বাবার মৃত্যু হয়। তারপর এই লেডিজ হস্টেলের প্রধান হয়ে নতুন কর্মজীবন শুরু করেন তিনি। মিসেস অনিশাই হলেন আমাদের নিশা ম্যাম, আমার গর্ভধারিণী মা। চন্দন চয়ন বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই যে তাদের কল্পনারও অতীত। নিশা ম্যাম সব জেনেও আমার কাছে এতদিন আত্মগোপন করেছিলেন, নীলমণি রায়কেও জানাতে নিষেধ করেছিলেন। ওদিকে দাদামশাইয়ের মৃত্যুর সুযোগ নিয়ে শয়তান সুরেশ নিশা ম্যামকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে হস্টেলের জমি জমা কেড়ে নিতে চায়। নকশাটাও আদায়ের চেষ্টা করে, বারবার মেরে ফেলারও পরিকল্পনা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। আমি হস্টেলে আসছি না দেখে ম্যাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। শেষে তোরা আমার খোঁজে গ্রামে এলি। আমি তার 2 দিন আগেই আমার মা বাবার সাথে, মানে নীলমণি রায় আর মাধবী রায়ের সাথে প্রাসাদের চোরা কুঠুরিতে এসে আত্মগোপন করে থাকি। নিশা ম্যাম, আমার মা, তখনও জানতেন না সমরেশ সুন্দরের আত্মা 20 বছর বাদে কালের নিয়মে জেগে উঠেছে, মাকে বারবার বিপদ থেকে রক্ষা করেছে এবং আমাকে সুরেশের কুনজর থেকে বাঁচিয়ে নিরাপদে লুকিয়ে রেখেছে। সেই হৃদয় বিদারক কাহিনী শুনে চোখে জল এসে যায় চন্দন ও চয়নের। চন্দন উঠে দাঁড়ায়, প্রতিজ্ঞা করে বলে, ওই শয়তান সুরেশকে আমি আজই খতম করে দেব, আমি চললাম। চয়ন তার সাথে উঠে পড়ে এবং বেরিয়ে যেতে উদ্যত হয়। এমন সময় একটা চাপা আর্তনাদ ভেসে আসে। রিমা কান পেতে কি যেন শোনে। তার চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছে। চোয়াল শক্ত করে সে বলে, সে এসে গেছে। বাবা বলেছিলেন নিয়তির টানে শয়তান সুরেশ আবার এখানেই আসবে। আমার বাবার হত্যার প্রতিশোধ আমাকেই নিতে হবে চন্দন। আমি যাচ্ছি। চোরা কুঠুরির অস্ত্র ভাণ্ডার থেকে একটা খাপওয়ালা তলোয়ার হাতে নিয়ে রিমা দৌড়তে থাকে। চন্দন চয়ন হাতের কাছে যা পেয়েছে তাই তুলে নিয়ে ছুট দেয় তার পেছন পেছন। রিমাকে তারা কিছুতেই একা যেতে দেবে না। নীলমণি এবং মাধবীও তাদের অনুসরণ করে। প্রাসাদের আঙিনায় এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয় সকলে। সেই কণ্টকিত হাতের সাথে বিভৎস মুখটাও ধীরে ধীরে বদলে যায় 20 বছর আগের সুরেশের দেখা এক বিষাক্ত হুলবিদ্ধ শরীরে। সেদিন ওই চেহারাটা দেখে সুরেশ শয়তানের হাসি হেসেছিল আর শ্যাম্পেনের ফোয়ারা তুলেছিল। ঘূর্ণিঝড়ে স্ত্রীকে হারিয়ে বিধ্বস্ত সমরেশ প্রাসাদে ফিরে আসেন। তিনি বুঝতে পারেননি সুরেশ কোন মরণ ফাঁদ পেতে রেখেছে তার জন্য। মনমরা হয়ে নিজের ঘরে পা দিতেই কতকগুলো খুনে রাক্ষসে পোকার দল তাদের বিষাক্ত হুল বিধিয়ে সমরেশকে আক্রমণ করে। সুরেশের সংগ্রহশালায় বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গের সাথে কতকগুলো বিষাক্ত খুনে পোকামাকড় সংগ্রহ করে রাখা ছিল, যাদের মধ্যে কোনো একটা কামড়ালেই মানুষের মৃত্যু অবধারিত। সুরেশ তার সংগ্রহের পাত্র খুলে ওই রক্তচোষা কীটেদের দলকে সমরেশের ঘরে ছেড়ে দিয়ে লুকিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আর্তচিৎকার ভেসে আসে। শেষ মুহূর্তে সমরেশ টের পায় মধু কাকাকেও এভাবেই মারা হয়েছে। সুরেশের আজ আর নিস্তার নেই। তার মুখের হাসি মিলিয়ে গেছে। তার কানের কাছে মাছির মতন ভনভনিয়ে উড়ছে কতকগুলো বিষাক্ত পতঙ্গ। সেগুলো বেরিয়ে আসছে সেই স্থূল কাটায় ভরা প্রেতটার মুখগহ্বর থেকে। বিকট গর্জন আর হুঙ্কারের তালে তালে একটা শব্দই বারবার প্রতিধ্বনিত হয়ে চলেছে। আকাশ বাতাস কাঁপিয়ে সেই হুঙ্কার দূর দূরান্তে গিয়ে আবার ফিরে এসে ধাক্কা মারছে সুরেশের কর্ণকুহরে।
যেগুলো এতক্ষণ মাটিতে ঘুরে বেড়াচ্ছিল তারা এবার সাপের মতো কিলবিল করতে করতে সুরেশের পা বেয়ে গায়ে উঠতে শুরু করে দিয়েছে। সমরেশকে হত্যা করার পর সুরেশ সেদিন প্রাসাদের সেই ঘরে আগুন লাগিয়ে পোকাগুলোকে ধ্বংস করে দেয়। সেই অতিপ্রাকৃত কীটপতঙ্গগুলো আজ তাকেই হুল বিধিয়ে ছেঁকে ধরেছে। সেদিন সমস্ত প্রমাণ লোপাট করে সুরেশ সমরেশের আধপোড়া লাশটাকে পাচার করেছিল ওই ফুলতলির জঙ্গলে। সমরেশের মুখগহ্বর থেকে বেরিয়ে আসা বিষাক্ত পতঙ্গগুলো ওই খুনে পোকাগুলোর সাথে একযোগে সুরেশের সারা শরীরটাকে হুলকাটা বিধিয়ে খুঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে ফেলেছে। সমরেশের অতৃপ্ত আত্মা উল্লাসে ফেটে পড়েছে এখন। সুরেশের সেই আর্তনাদটুকু চাপা পড়ে গেল কিটাখুড়ার সেই নারকীয় অট্টহাসির আড়ালে। এদিকে অঝোর ধারায় কেঁদে চলেছে ম্যাডাম নিশা। চন্দন চয়ন সেই যে মধুরিমার খোঁজে গেছে তারাও এখনো ফেরেনি। কোথায় গেছে, কিভাবে গেছে, মেয়েটাই বা কোথায় গেল, আদৌ কি সে বেঁচে আছে? অজানা আতঙ্কে চিন্তাভাবনায় জর্জরিত হয়ে মালতীকে সঙ্গে নিয়ে সেই রাতে রওনা দিলেন নীলমণি রায়ের ঠিকানায়। রাত 12টার ট্রেনটা ধরলে ভোর ভোর পৌঁছে যাওয়া যাবে, তাই তারা স্টেশনের দিকে যাত্রা করলেন। কিন্তু কোনো এক আশ্চর্য মায়া বলে ওই মুহূর্তে তারা দাঁড়িয়ে আছেন সুন্দরগড়ের রাজপ্রাসাদের মূল ফটকের সামনে। এই যে অবিশ্বাস্য, অসম্ভব, স্বপ্ন দেখছেন নাকি তারা? নিজের গায়ে চিমটি কাটে মালতী। তারা হাত পা থরথর করে কাঁপছে। দিদিমণি গো, কি হয়ে গেল? আমরা তো স্টেশনে যাচ্ছিলাম, এখানে এলাম কি করে গো? ফটকের গায়ে সুন্দরগড় রাজপ্রাসাদ লেখা। ও মা গো মা, এখানে কি করে এলাম? কেন এলাম? মালতীর কথায় সম্বিত ফিরে পেলেন অনিশা সুন্দর, প্রাসাদের রাজমাতা। ফটকটা খুলে গেল আপনা থেকেই। তাঁর রাজপ্রাসাদ বিগত 20 বছর ধরে যেমনটি ছিল তেমনটিই পড়ে আছে। জীর্ণতার লেশ মাত্র নেই সেখানে। নাট মন্দিরে প্রণাম করে এগিয়ে গেলেন রাজপ্রাসাদের দিকে। কি কাঁটা গাছের ঝোপে ওটা কি পড়ে আছে? ও মা গো, ওটা তো একটা লাশ গো দিদিমণি। রাম 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 রাম। অনিশা দেবী ওরফে নিশা সঙ্গে সঙ্গে ছুটে যান সেদিকেই। লাশটাকে চেনা যাচ্ছে না, তার মুখমণ্ডলের কোনো অস্তিত্বই নেই। কেউ যেন তার চোখ, নাক, কান, কপাল খুঁড়ে গর্ত করে দিয়েছে। সারা গায়ে অজস্র হুল বিঁধে আছে তার। মন দিয়ে লাশটাকে দেখতে থাকে অনিশা দেবী। চেহারার আদলটা তার চেনা চেনা ঠেকছে। এমন সময় সেই ছায়ামূর্তিটি তার সামনে এসে দাঁড়ায়। সেই কাঁটাবিদ্ধ হাত আর অদ্ভুত ধপধপ আওয়াজ। ধীরে ধীরে তার চেহারার পরিবর্তন হতে থাকে। অনিশা দেবী ভাষা হারিয়ে ফেলেন। এ কাকে দেখছেন তিনি? এই যে তার মৃত স্বামী সমরেশ। অনিশা দেবী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। পাখির ডাকে অনিশা দেবী যখন চোখ মেলে তাকালেন তখন পূব আকাশে সামান্য রং ধরেছে মাত্র। চারপাশে একটা আবছা অন্ধকার। আঙিনার মধ্যিখানে তাকে গোল করে ঘিরে রয়েছে সকলে। অনিশা দেবীর জ্ঞান ফিরেছে দেখে মধুরিমা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সকলের চোখে এখন আনন্দ অশ্রু। অনিশা দেবী মেয়েকে বুকে জড়িয়ে ধরেছেন, তার চোখে তখনও জল। একদিকে মিলনের আনন্দ, অন্যদিকে বিরহের বেদনা। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে সমরেশের ওই বিভৎস চেহারাটা দেখে। কি মারাত্মক কষ্ট পেয়ে মানুষটাকে মরতে হয়েছে।
এমন সময় সেই আবছায়া অন্ধকার ভেদ করে সমরেশের অলিক কণ্ঠটা ভেসে আসে। কষ্ট পেও না নিশা, আমি আছি, আমি থাকব ছায়ার মতো পাশে থেকে তোমাদের আগলে আগলে রাখব। ভোর হয়ে গেছে। প্রাসাদের সেই গুপ্ত কক্ষে থাকা মূল্যবান অলংকারের মতোই ঝলমলিয়ে উঠেছে সোনা রোদের সূর্যশিখা, আর আনন্দে মেতে ওঠে সবাই।